আজকের আলোচনার বিষয় হল বিশ্বের বড় বড় সংস্থাগুলো জেনারেটিভ এআই প্রযুক্তি ঠিক কিভাবে ব্যবহার করছে। আমরা তো প্রায়ই চ্যাটবট বা ছবি তৈরির কথা শুনি, কিন্তু এই প্রচারণার বাইরে পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আর সেই ছবিটা কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল গুগল ক্লাউডের একটি ব্লগ পোস্ট, যেখানে জেনারেটিভ এআই এর 1000-এরও বেশি বাস্তব ব্যবহারের উদাহরণ তালিকাভুক্ত করা হয়েছে। 1000-এরও বেশি? কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল মাত্র 1.5 বছর আগে এই তালিকায় উদাহরণ ছিল মাত্র 101টি। এখন সেটা 10 গুণ বেড়ে গেছে। এই এই অবিশ্বাস্য লাফের কারণটা কি? প্রযুক্তিটা কি হঠাৎ করে অনেক উন্নত হয়ে গেছে, নাকি সংস্থাগুলো শেষ পর্যন্ত এর সঠিক ব্যবহার খুঁজে পেয়েছে? আসলে দুটোই সত্যি। প্রযুক্তি আরও সহজলভ্য এবং শক্তিশালী হয়েছে, আর সংস্থাগুলো বুঝতে শুরু করেছে যে এটি শুধু চ্যাটবট বানানোর একটা খেলনা নয়, বরং ব্যবসার মূল চালিকা শক্তি হতে পারে। আজকের আলোচনায় আমরা এই প্রচারণার বাইরে গিয়ে দেখব কিভাবে এই প্রযুক্তি গ্রাহক পরিষেবা থেকে শুরু করে কারখানার কার্যক্রম পর্যন্ত সবকিছু বদলে দিচ্ছে। আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে বাস্তবে এই পরিবর্তনগুলো কতটা গভীর। দারুণ। তাহলে চলুন একেবারে গ্রাহকদের অভিজ্ঞতা দিয়েই শুরু করা যাক। সংস্থাগুলো তাদের গ্রাহকদের সাথে যোগাযোগের পদ্ধতি কিভাবে নতুন করে সাজাচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা এখন আর শুধু ওয়েবসাইটে থাকা একটা রোবটে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। একেবারেই না। এখন লক্ষ্য হলো কথোপকথনকে আরও মানবিক এবং ব্যক্তিগত করে তোলা। যেমন ধরুন মার্সিডিস বেঞ্জের কথা। আচ্ছা। তাদের নতুন গাড়িগুলোতে এমন এআই ব্যবস্থা থাকছে যা চালকের সাথে প্রায় একজন মানুষের মতোই স্বাভাবিকভাবে কথা বলতে পারে। ও, শুধু কাছাকাছি রেস্তোরাঁ খোঁজ নয়। ঠিক, বরং আমার এমন একটা জায়গা দরকার যেখানে ভালো ইতালিয়ান খাবার পাওয়া যায় আর বসার পরিবেশটাও সুন্দর, এই ধরনের জটিল অনুরাধও বুঝতে পারে। বাহ! অর্থাৎ দাঁড়িয়ে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করছে। এই একই ধারণা কি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, যেমন ধরুন কেনাকাটার জগতে? একদম। আমেরিকার বিখ্যাত ইলেকট্রনিক্স রিটেলার বেস্ট বাই গিফট ফাইন্ডার নামে একটি এআই টুল তৈরি করেছে। গিফট ফাইন্ডার? হ্যাঁ, এটি একজন অভিজ্ঞ সেলসম্যানের মতোই গ্রাহককে প্রশ্ন করে তার প্রয়োজন বুঝে সঠিক উপহার খুঁজে পেতে সাহায্য করে। আবার তাইওয়ানের সুপারমার্কেট চেন ক্যারেফর তাদের মোবাইল অ্যাপে একটি এআই সোমেলিয়ার যুক্ত করেছে। দারুণ তো! আমার মতো যারা ওয়াইন নিয়ে কিছুই বোঝে না, তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ। দোকানে গিয়ে বোতলের লেবেল দেখে আর বিভ্রান্ত হতে হবে না। ঠিক তাই। শুধু বলে দিলেই হবে যে আমি কি ধরনের খাবারের সাথে ওয়াইন খেতে চাই। এর মূল উদ্দেশ্য হল প্রত্যেক গ্রাহককে ব্যক্তিগত পরামর্শ দেওয়া। জার্মানির কমার্স ব্যাংকের বেনে নামের চ্যাটবট প্রতি মাসে প্রায় 20 লক্ষ গ্রাহকের সাথে কথা বলে এবং 70% সমস্যার সমাধান একাই করে ফেলে। 70%? হ্যাঁ, এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই প্রযুক্তি এখন আর শুধু কিছু নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করে না, বরং একজন সত্যিকারের কথোপকথন সঙ্গীর মতো কাজ করছে। দোকানদার আর ক্রেতার সম্পর্কটা শুধু কেনাবেচার মধ্যে আটকে থাকছে না, বরং একজন উপদেষ্টার মতো হয়ে উঠছে। কিন্তু একটা প্রশ্ন আসছে আমার মনে। যদি 70% সমস্যার সমাধান এআই একাই করে ফেলে, তাহলে বাকি 30% জটিল সমস্যার কি হবে? তার মানে কি মানুষের ভূমিকা আরও কঠিন হয়ে যাচ্ছে? কারণ তাদের কাছে তো শুধু সবচেয়ে জটিল আর সম্ভবত বিরক্ত গ্রাহকরাই পৌঁছাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। হ্যাঁ, একদিকে যেমন এটা সত্যি, তেমনি অন্যদিকে মানুষের ভূমিকা আরও বেশি মূল্যবান হয়ে উঠছে। কিভাবে? কারণ এখন অর্থনৈতিক উপদেষ্টারা রুটিন প্রশ্নের উত্তর দেওয়ার বদলে গ্রাহকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, তাদের মানসিক অবস্থা বোঝা এবং জটিল আর্থিক পরিকল্পনা তৈরিতে মন দিতে পারছেন। অর্থাৎ মানুষের কাজটা আরও বেশি মানবিক এবং কৌশলগত হয়ে উঠছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এআই সহজ কাজগুলো সামলে নিচ্ছে, যাতে মানুষ আরও গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়গুলোতে মনোযোগ দিতে পারে। এই একই যুক্তি কি তাহলে কোম্পানির কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য? এআই কি কর্মীদের জন্য একজন অদৃশ্য সহযোগী হয়ে উঠছে? অবশ্যই, এবং এখানেই হয়তো সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটছে, যা আমরা বাইরে থেকে সহজে দেখতে পাই না। একে বলা যেতে পারে কর্মীদের জ্ঞানভিত্তিক সহযোগী। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন আইন ক্ষেত্র। একদম ঠিক।
ফ্রাসফিল্ডসের মতো বড় বড় ল ফার্মে, যেখানে আগে হাজার হাজার পাতার আইনি নথি বিশ্লেষণ করতে আইনজীবীদের কয়েক মাস লেগে যেত, সেখানে জেনারেটিভ এআই এখন মাত্র কয়েক ঘন্টায় সেই কাজ করে দিচ্ছে। কয়েক ঘণ্টায়? এটা তো আইনজীবীদের কাজের চাপ অনেকটাই কমিয়ে দেওয়ার কথা, তাই না? শুধু চাপ কমানো নয়, তাদের কাজের মানও উন্নত করছে। স্বাস্থ্যসেবাতেও একই রকম পরিবর্তন আসছে। যেমন আমেরিকার HCA হেলথকেয়ার ক্যাটি নামে একটি ভার্চুয়াল এআই সহকারী তৈরি করেছে। ক্যাটি? হ্যাঁ, এর কাজ হল নার্সদের শিফট বদলের সময় রোগীর সমস্ত তথ্য গুছিয়ে দেওয়া এবং একটি সারসংক্ষেপ তৈরি করা। এতে তথ্যের আদান-প্রদানের কোনো ভুল হওয়ার আশঙ্কা কমে যায় এবং নতুন শিফটে আসা নার্স দ্রুত রোগীর অবস্থা বুঝতে পারেন। তার মানে কি এই যে নার্সরা এখন রুটিন রিপোর্ট লেখার বদলে রোগীর পাশে বসে তার সাথে কথা বলার জন্য বা তাকে মানসিক সমর্থন দেওয়ার জন্য বেশি সময় পাচ্ছেন? একদম। মূল লক্ষ্যই হল মানুষের সক্ষমতা বৃদ্ধি করা, তাকে প্রতিস্থাপন করা নয়। এই যে গাড়ি নির্মাতা রিভিয়ানের কর্মীরা এখন নোটবুক এলএম ব্যবহার করছেন। নোটবুক এলএম? এটি গুগলের একটি বিশেষ টুল, যা শুধুমাত্র কোম্পানির নিজস্ব যাচাই করা তথ্যের ওপর নির্ভর করে, ইন্টারনেটের সব তথ্য থেকে নয়। এর ফলে কর্মীরা একটি কেন্দ্রীয় জ্ঞানভাণ্ডার থেকে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন। ও, অর্থাৎ এটা কোম্পানির নিজস্ব তথ্যের উপর ভিত্তি করে তৈরি একটা সুপার স্মার্ট সার্চ ইঞ্জিনের মতো, যা শুধু লিঙ্ক নয়, সরাসরি উত্তর দেয়। এর ফলে তো নতুন কর্মীদের অনবোর্ডিং নিশ্চয়ই অনেক সহজ হয়ে গেছে। ঠিক ধরেছেন। এই উদাহরণগুলোর মধ্যে একটা সাধারণ মিল রয়েছে। এরা সবাই জ্ঞানভিত্তিক কাজের বাধাগুলো, যেমন ধরুন নথিভুক্তিকরণ, অভ্যন্তরীণ তথ্য খোঁজা বা মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি করার মতো একঘেয়ে কাজগুলো দূর করছে। তবে এখানে একটি বিতর্ক আছে। আজ যা সক্ষমতা বৃদ্ধি করছে, কাল সেটি হয়তো কিছু কাজকে পুরোপুরি অপ্রয়োজনীয় করে তুলবে। তাই প্রশ্নটা হলো, যখন কাজের সবচেয়ে একঘেয়ে অংশগুলো স্বয়ংক্রিয় হয়ে যাবে, তখন কর্মীদের ভূমিকা ঠিক কিভাবে বদলাবে? আমাদের কি নতুন ধরনের দক্ষতার দিকে নজর দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা দেখলাম এআই কর্মীদের একঘেয়ে কাজ থেকে মুক্তি দিচ্ছে, কিন্তু সেই ভিসাবোঝদিন সময় এবং শক্তি কর্মীরা কোথায় ব্যবহার করছেন? সম্ভবত সৃজনশীল কাজে। চলুন দেখি সৃজনশীলতার জগতে এআই কিভাবে প্রভাব ফেলছে, যেটাকে আমরা এতদিন মানুষের একান্ত নিজস্ব জগৎ বলে মনে করতাম। আর এখানে যা ঘটছে তা এক কথায় বিপ্লবের মতো, বিশেষ করে বিপণনের জগতে। তাই নাকি? আগে ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন এবং ব্যাপক উৎপাদন বা মাস প্রোডাকশন, এই দুটি বিষয়কে সম্পূর্ণ বিপরীতধর্মী বলে মনে করা হতো। মানে আপনি হয় সবার জন্য এক জিনিস বানাতে পারেন, অথবা অল্প কিছু মানুষের জন্য বিশেষ কিছু তৈরি করতে পারেন। দুটো একসাথে করা প্রায় অসম্ভব ছিল। এখন আর নয়। যেমন ভার্জিন ভয়েজেস নামে একটি সংস্থা গুগলের ভিও প্রযুক্তি ব্যবহার করে, যা টেক্সট থেকে ভিডিও তৈরি করে। আচ্ছা। এর মাধ্যমে তারা একবারে হাজার হাজার ব্যক্তিগত বিজ্ঞাপন এবং ইমেল তৈরি করছে। প্রতিটি বিজ্ঞাপন এমনভাবে তৈরি করা হয় যেন তার নির্দিষ্ট গ্রাহকের জন্য বানানো, কিন্তু একই সাথে তাদের ব্র্যান্ডের নিজস্ব শৈলীও বজায় থাকছে। এটা তো অবিশ্বাস্য। এর ব্যবসায়িক প্রভাবও নিশ্চয় অনেক। এর ব্যবসায়িক প্রভাবও কিন্তু বিরাট। অ্যাডভেন্ট কমার্স নামে একটি সংস্থা একটি ক্রীড়া সরঞ্জাম কোম্পানির জন্য তাদের বিশাল পণ্যের ক্যাটালগের ভিডিও তৈরি করে দিয়েছে। এর ফলে মাত্র ৬০ দিনে কোম্পানির গড় দৈনিক বিক্রি ৬৭% বেড়েছে। ৬৭%? এবং আয় বেড়েছে $১৭ মিলিয়ন। আগে যা প্রায় অসম্ভব ছিল, এখন তা বাস্তব। শুধু তাই নয়, ক্রাফট হাইন্স এবং মন্ডেলিজের মতো বড় সংস্থাগুলো, মানে যারা ওরিওর মতো ব্র্যান্ডের মালিক, তারা বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা এখন মাত্র কয়েক ঘণ্টায় তৈরি করছে, যে কাজটা করতে আগে পুরো সপ্তাহ লেগে যেত। একদম। এমনকি লাস ভেগাসের বিখ্যাত গোলাকার ভেন্যু স্ফিয়ার গুগল ডিপ মাইন্ডের সাথে মিলে দ্য উইজার্ড অফ অজ কাহিনীকে এক নতুন রূপে কল্পনা করছে। বাহ! যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সৃজনশীল প্রক্রিয়াটাই বদলে যাচ্ছে। এখন শুধু একটি দারুণ ধারণা মাথায় আসাই যথেষ্ট নয়। তাহলে মূল কাজটা কি দাঁড়াচ্ছে? মূল কাজ হয়ে দাঁড়াচ্ছে এআই এর তৈরি করা শত শত বিকল্প থেকে সেরাটি বেছে নেয়া, সেগুলোকে উন্নত করা এবং সঠিক পথে চালনা করা। সৃজনশীল মানুষের ভূমিকা এখন একজন কিউরেটর বা পরিচালকের মতো হয়ে যাচ্ছে, যে একটি শক্তিশালী টুলকে ব্যবহার করে তার কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে। দারুণ পার্সপেক্টিভ। সৃজনশীলতাকে এভাবে স্কেল করার ধারণাটাই অসাধারণ।
এই একই ধারণা মানে এআইকে ব্যবহার করে জটিল প্রক্রিয়াকে আরও সহজ ও বুদ্ধিমান করে তোলা এটা নিশ্চয়ই ভারী শিল্প বা অপারেশনসের জগতেও যোগদান করা হচ্ছে তাই না যে জায়গাগুলো আমরা গ্রাহক হিসেবে সহজে দেখতে পাই না ঠিক তাই। আর এখানেই এআই একটি অদৃশ্য চালিকা শক্তি বা বলা যেতে পারে স্নায়ুতন্ত্রের মতো কাজ করছে। এই পরিবর্তনগুলো হয়তো চ্যাটবোটের মতো চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব অনেক বেশি গভীর। যেমন বিএমডিউ গ্রুপের ডিজিটাল টুইনের কথা শুনেছি। ব্যাপারটা ঠিক কি? এটা কি কারখানার একটা ভিডিও গেম ভার্সনের মতো যেখানে তারা সবকিছু পরীক্ষা করে দেখতে পারে? হ্যাঁ, অনেকটা সেরকমই। ডিজিটাল টুইন হলো একটা কারখানার হুবহু ডিজিটাল প্রতিকৃতি। এর ভেতরে কারখানার প্রত্যেকটি মেশিন, প্রত্যেকটি যন্ত্রাংশ, এমনকি কর্মচারীদের চলাচলের পথ পর্যন্ত কম্পিউটারের ভেতরে একটা 3D মডেলের মতো তৈরি করা হয়। আচ্ছা। এর মাধ্যমে তারা ভার্চুয়াল পরিবেশে হাজার হাজার সিমুলেশন চালিয়ে দেখতে পারে যে কিভাবে তাদের সরবরাহ শৃঙ্খলকে আরও উন্নত করা যায়। যেমন একটি নতুন রোবট বসালে উৎপাদন বাড়বে কিনা তা বাস্তবে রোবট না কিনেই পরীক্ষা করে দেখা সম্ভব। অর্থাৎ বাস্তব জগতে কোনো ঝুঁকি বা খরচ ছাড়াই তারা সেরা পদ্ধতিটি খুঁজে বের করতে পারছে। এটা তো অসাধারণ। এখানেই এআই এর মূল শক্তি কাজ করছে, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। যেমন কলম্বিয়ার একটি লজিস্টিক্স কোম্পানি ডমিনা এআই ব্যবহার করে অনুমান করছে কোন পার্সেল ফেরত আসার সম্ভাবনা বেশি আগে থেকেই। হ্যাঁ, এর ফলে তারা আগে থেকেই ব্যবস্থা নিতে পারছে এবং তাদের কাজের কার্যকারিতা 15% বেড়েছে। তারা এখন আর সমস্যার সমাধান করছে না, সমস্যা তৈরি হতে দিচ্ছে না। আরেকটি অবাক করার মতো উদাহরণ হল এলাঙ্কো, যারা পশুদের স্বাস্থ্য সংক্রান্ত পণ্য তৈরি করে। তাদের প্রতিটি উৎপাদন কেন্দ্রে প্রায় ২৫০০-এরও বেশি নিয়মকানুনের নথি রয়েছে। একটি এআই এজেন্ট এখন সেই সব নথি ঘেঁটে দেখে নিশ্চিত করে যে সমস্ত নিয়ম ঠিক মতো মানা হচ্ছে। এটা শুধু দক্ষতার বিষয় নয়, এটা $মিলিয়ন লোকসান বা আইনি ঝুঁকি এড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজ। আর কার্বন আন্ডাররাইটিং নামে একটি বীমা সংস্থার কথা ভাবুন। তাদের জটিল ডেটা শ্রেণীবদ্ধ করার কাজ, যা আগে ডেটা বিজ্ঞানীদের করতে কয়েক মাস লাগত, তা এখন মাত্র কয়েকদিনের মধ্যে সম্পন্ন হচ্ছে। তাই বলা যায় এআই এখানে শুধু কাজকে সহজ করছে না, বরং পুরো কার্যক্রমকে আরও বুদ্ধিমান এবং দূরদর্শী করে তুলছে। এটি হলো প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট, রিঅ্যাক্টিভ নয়। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, এআই এখন 4টি ভিন্ন ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের জন্য এটি একজন ব্যক্তিগত কথোপকথন সঙ্গী, কর্মীদের জন্য একজন অদৃশ্য কিন্তু শক্তিশালী সহকারী, সৃজনশীল পেশাজীবীদের জন্য একজন সহপাইলট, এবং জটিল কার্যক্রমের জন্য একটি অদৃশ্য বিশ্লেষণাত্মক ইঞ্জিন। এটা আর কোনো ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং বর্তমানের বাস্তবতা। এবং আমরা এখনও কেবল উপরিভাগের কথাই জানতে পেরেছি। মাত্র 1.5 বছরে ব্যবহারের ক্ষেত্র 101 থেকে বেড়ে 1001 হওয়া এটাই প্রমাণ করে যে এর গতি থামার নয়, বরং আরও বাড়ছে। প্রবণতাটি এখন সাধারণ টুলস থেকে সরে গিয়ে নির্দিষ্ট শিল্পের জন্য বিশেষায়িত এজেন্ট তৈরির দিকে যাচ্ছে। এজেন্ট? হ্যাঁ, এই এজেন্টগুলো জটিল এবং বহুস্তরীয় কাজ করতে সক্ষম হবে, যা আজকের এআই টুলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। সব মিলিয়ে আমরা এক নতুন কর্মক্ষেত্রের দিকে এগোচ্ছি, যেখানে মানুষ এবং এআই একসাথে কাজ করে এমন কিছু অর্জন করবে যা আগে কল্পনাও করা যেত না। অবশ্যই। আর এই যাত্রাপথটি আমাদের ভাবনার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে। আজকের আলোচনা শেষ করার আগে একটি ভাবনার বিষয় রেখে যেতে চাই। আজকের আলোচনায় আমরা দেখেছি এআই এজেন্টদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: গ্রাহক এজেন্ট, কর্মী এজেন্ট, সৃজনশীল এজেন্ট, ডেটা এজেন্ট ইত্যাদি। একবার ভাবুন তো, যখন একজন কর্মী এজেন্ট যে সরবরাহ শৃঙ্খল পরিচালনা করছে, সে সরাসরি একজন গ্রাহক এজেন্টের সাথে কথা বলা শুরু করবে, যে গ্রাহকের কাছ থেকে অর্ডার নিচ্ছে এবং এর মাঝে কোনো মানুষের হস্তক্ষেপ থাকছে না, তখন একটি কোম্পানি বা সংস্থার সংজ্ঞা ঠিক কী দাঁড়াবে?